বলা হচ্ছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইসিটিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ডক্টর ইউনূস 62 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মূর্খের জাত, ব্যাককলের জাত, এখানে মামলা করা যায় না সহজেই। একটা মামলা করতে গেলে 9 থেকে 16 মাস, 2 বছর 3 বছর আবেদন করে রাখতে হয়। রুমিন ফারহানাকে যেন কম কথা বলতে দেওয়া হয়। শি ইজ এ ডেঞ্জার। আমি আপনাদেরকে বলতে চাই, নতুন প্রজন্ম পারবে এই অল ফ্যাশন দুর্বৃত্ত, ব্যর্থরা, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বিদায় করতে। আজ ঢাকায় কি ঘটতে যাচ্ছে? তবে একটা কথা খুব জরুরি, এটা মনে রাখা দরকার। আমাদেরকে কোনো ব্লাফ দেওয়া হচ্ছে? ক্রমাগত নূর হোসেন চত্বর বলে সবার ফোকাস বা মনোযোগ ওই জায়গায় রেখে আওয়ামী লীগ অন্য কোথাও কোনো ঝামেলা পূর্ণ কাজ করার চেষ্টা করবে। এই মুহূর্তে যে ম্যাজিকটা তিনি দেখাইছেন, সেই ম্যাজিকটা আওয়ামী লীগের জন্য এত বেশি কাজে না লাগলেও বাকিদের জন্য কাজে লাগছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একদিকে ভালো হয়ে গেছে। দেশদ্রোহী নিঝুম মজুমদারদের স্পর্ধা, ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে মামলা, রুখে দাঁড়াও বাংলাদেশ। বাস থেরাপির মাধ্যমে এবার শুরু হয়েছে ঢাকার 0 পয়েন্টে আওয়ামী লীগের গণজামায়াত। ডোনাল্ড ট্রাম্পের ছবিকে অপমান করার অপরাধে 10 জনের অধিককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে শুধু ট্রাম্পের ছবি সহ ফেস্টুন ছাপানোর কারণে। দুর্ভাগ্য আওয়ামী লীগের যে আওয়ামী লীগ এখন আর নিজের ছবি ব্যবহার করতে পারে না। দুর্ভাগ্য আওয়ামী লীগের যে আওয়ামী লীগ এখন আর নিজে কোনো রাজনীতি করতে পারে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে একটা অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। বক্তব্যটা হচ্ছে এরকম: ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চায়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন আপনারা, শেখ হাসিনা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গিয়ে চরম ভাবে ফেঁসে গিয়েছে। সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতর মাধ্যমে। শেষে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সাদ্দাম কিন্তু 0 পয়েন্ট থেকে গ্রেপ্তার হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্য করে এবং ইন্টারেস্টিং। আশা রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইসিটিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ডক্টর ইউনূস 62 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মূর্খের জাত, ব্যাককলের জাত, এখানে মামলা করা যায় না সহজেই। একটা মামলা করতে গেলে 9 থেকে 16 মাস, 2 বছর 3 বছর আবেদন করে রাখতে হয়। যখনই প্রসিকিউটর, এই আদালতের প্রসিকিউটর এটা আমলে নিয়ে এটার তদন্তের নির্দেশ দিবেন, তখনও মামলা হয় না। মূর্খের জাত কিভাবে দেখেন ভুল তথ্য দিয়ে আপনার প্রচার করতেছে। যে কেউ আবেদন করতে হবে। আওয়ামী লীগের অন্যতম চরিত্র হলো প্রপাগান্ডা প্রচার করা, লাইমলাইটে আসা। এই যুক্তরাজ্যে পালিয়ে থাকা, মনে রাখবেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, উনাকে কারা লন্ডনে নিজের বাড়িতে রেখে লন্ডনে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এটা তদন্ত করা হোক। আমার কাছে নাম সহ ঠিকানা আছে, সম্পূর্ণ তথ্য আছে, কারা উনাকে এই বিপ্লবের পরে বাড়িতে রেখে 2 দিন 3 দিন রেখে লন্ডনে পালিয়ে যেতে সাহায্য করেছে। এটা ধিক্কার জানাই সেই নেতৃবৃন্দকে। নেতার নাম আমি বলে দেব, কিন্তু এটা আমি আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। টাকাকে অথবা যে কোন কারণে হোক এই কাজটা যিনি করেছেন, উনি একজন বড় নেতা, একটা বিরোধী দলের নেতা। আমি নাম বলে দেবো, নাম সহ পদবি উল্লেখ করে দেবো, কি বিচার করেন সেটা আমরা দেখতে চাই। মামলার আবেদন যে কেউ করতে পারে, এবং এখানে কারা জড়িত? নিঝুম মজুমদার, সিলেটের মেয়েরা, এই মূর্খরা, প্রপাগান্ডিস্টরা সারা জীবন প্রপাগান্ডা করতে করতে ধ্বংস হয়ে গেছে। প্রপাগান্ডা বন্ধ হচ্ছে না, কোনো কাজ হবে না। রাজুতে ভাস্কর্যে যাওয়া, তবে হ্যাঁ, এটার একটা আমেরিকার রাজনীতি, আমেরিকার নির্বাচন, এগুলোর একটা যুগসাজশ আছে। এগুলো ভয় দেখানো, ভয়কে জয় করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই প্রপাগান্ডিস্টদের কোনোভাবে বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে দেওয়া হবে না। বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, আমি জনাব তারেক রহমানকে, আমি যিনি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি মনে প্রায় বিশ্বাস করি, অনুরোধ করব রুমিন ফারহানাকে যেন কম কথা বলতে দেওয়া হয়। শি ইজ এ ডেঞ্জার, she's gonna create a lot of problem for us. সুতরাং উনাকে কম কথা বলতে দিলে বিএনপির জন্য লাভ। মানে উনি বিএনপিকে পচিয়ে ফেলবেন, উনি যে বর্তমানে যা নিচ্ছেন আর কি, আমি বলি। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এটা মামলার আবেদন, এটা মামলা নয়। যে কেউ এটা করতে পারে। এগুলো হচ্ছে বাউতাবাজি এবং সাবোটাজ। বরং যারা মামলা করেছেন এদের বিরুদ্ধে মামলা করা দরকার এবং আবেদন করা দরকার। যতদিন আওয়ামী লীগ আছে ততদিন ভারতীয় প্রপাগান্ডা, ভারতকে সাথে নিয়ে বাংলাদেশ বিরুদ্ধে প্রচারণা বাংলাদেশের মাটিতে কখনোই বন্ধ হবে না। আমি কিন্তু আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যতদিন আওয়ামী লীগের নাম বাংলাদেশে আছে এবং আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের নামে দুর্বৃত্ত পয়জনাস দেশ বিরোধী ভারতীয় দালালরা আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। তবে এদেরকে পিষ্ট করা যাবে কিভাবে? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। নতুন প্রজন্ম, একটা জিনিস আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, রাজনৈতিক দলগুলোকে রিফর্মস দরকার, বিএনপিতে রিফর্মস দরকার। নতুনদের কাছে নেতৃত্ব দিন। ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছে, 47% নতুন ভোটার্স এবং নতুন জেনারেশন উনি প্রশংসা করেছেন। যারা ভোট দিয়েছে নতুন একদম
আপনার 20 to 30 ভিতরে যারা আছেন শুধুমাত্র তারাই ভোট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছেন, আরব আমেরিকানরা দিয়েছেন, অর্থাৎ নতুন প্রজন্মের জয় জয়কার। দুটো জায়গাতে নতুন প্রজন্ম অভ্যুত্থান করেছে, একটা আমেরিকাতে এই নির্বাচনে, আর সেকেন্ডটা হচ্ছে এর আগেটা বাংলাদেশে হয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, নতুন প্রজন্ম পারবে এই অল ফ্যাশন দুর্বৃত্ত দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বিদায় করতে। তবে আগের যারা আছে, অগ্রজ যারা আছেন, তারা ফেল করেছেন, 51 বছরে বাংলাদেশটাকে দুর্বৃত্তায়নের দিকে নিয়ে গেছেন। সুতরাং আপনারা শাট ইম আউট। তবে যারা ভালো ভালো আছেন, আন্ডারস্ট্যান্ড দ্য ফিউচার, আপনারা থাকেন। আর যারা অল ফ্যাশন ওই 80, 70, 80, 90 আর 2010-এর রাজনীতি বাংলাদেশে করতে চান, তারা রাজনীতি থেকে সরে যান। আমি অনুরোধ করতেছি, আপনি যে দলের হন না কেন, ইটস নট গোনা ওয়ার্ক এনিমোর। এটা নতুন প্রজন্ম নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এবং এরাই পারবে পরিবর্তন আনতে, এরাই পরিবর্তন এনেছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া শুরু করেছিলাম, আমি নাইব আলী ভাই, ইলিয়াস ভাই, আমরা 3 জন মানুষ সোশ্যাল মিডিয়াতে শুরু করেছিলাম এই সরকারের বিরুদ্ধে একদম টার্গেট করে, অর্থাৎ বিরোধী দলের ভূমিকা আমরা পালন করেছিলাম। আজকে যারা আসছেন, কারণ নাম আমরা শুনি নাই, তবে তারা এসে যে পরিবর্তন করেছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই তাদের এই অ্যাক্টিভিটিসের জন্য। আমাদের বয়স কত এভারেজ? 35। ইলিয়াস ভাই, আমি নাইব আলী ভাই, আমরা 3 জন শুরু করেছিলাম, আমাদের এভারেজ 35 ইয়ার্স অফ এজ। মনে আছে? তখন কেউ ছিলেন না সোশ্যাল মিডিয়াতে। আজকে এখনো যারা সংগ্রাম করতেছেন এবং আসছেন, এভারেজ 41 ইয়ার্স অফ এজ, এদের সবার বয়স। সুতরাং বুঝতেই পারছেন, তারুণ্য নির্ভর সবকিছু, তারুণ্য নির্ভর বাংলাদেশ, তারুণ্য নির্ভর পরিবর্তন। এটাকে ইগনোর করে, অস্বীকার করে যারা আপনার এগুনোর চেষ্টা করবেন, ব্যর্থ হবেন প্রতিটা পদে পদে। মনে রাখবেন, আপনাদের চিন্তা চেতনা অল ফ্যাশন ইজ নট ওয়ার্কিং এনিমোর, ইটস বুম, ইজ ডান। যদি তাই থাকতো, তাহলে এই তরুণরা, আবু বকর, মুগ্ধরা এবং আবু সাইদরা জীবন দিত না। কয়জন বৃদ্ধ মানুষ জীবন দিয়েছে? কয়জন 40 ইয়ার্স মানে 40 বছরের উপরে যাদের জীবন গেছে? একজনও না। তো বুঝতে হবে, এগুলো রক্ত, নতুন তারুণ্যের আপনার উন্মাদনা, তারুণ্যের পরিবর্তন। এখানে বাধা সৃষ্টি করবেন, আস্থা করে নিক্ষিপ্ত হবেন আপনি যে দলেরই হন না কেন এবং যত জনপ্রিয় হন না কেন। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন বলতে চাই যে এই মামলাটা মামলা না, একটা আবেদন। এটা আওয়ামী লীগের ইজ আ পার্ট অফ দেয়ার প্রপাগান্ডা এবং ভয় দেখানো। মনে রাখবেন, 16 বছর ক্ষমতায় ছিল, খুন, গুম, মিথ্যা মামলা, যে কোন সময় ধরে নেওয়া, ছাত্রলীগের সন্ত্রাসী, এগুলা দিয়েই ভয় দেখিয়ে জয় করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই, ব্যর্থ হয়েছে। এরা আবারও ব্যর্থ হবে, কারণ প্রপাগান্ডা যে কাজ করে না, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো অনেক ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রপাগান্ডা করা হয়েছে, লিবারেল মিডিয়া, ব্যর্থ হয়েছেন তারা। এই মিডিয়াগুলো এখন মুখ দেখানো দায় পড়েছে তাদের এই আপনার কন্টিনিউয়াস নেগেটিভ প্রচারণা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। জনগণ এবং তারুণ্য যারা কোনো কিছু খায় নাই, এরা এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ভারতের সকল ষড়যন্ত্র উপড়ে দিতে হবে, এটা পারবে না। ঠিক এইভাবে এই মিথ্যা প্রপাগান্ডিস্ট বুয়া, এরা এই কাজটাই এখন করে যাচ্ছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা মামলা নয়, মামলার এটা একটা সাবোটেজ। এটা হচ্ছে ওই নিজুম মজুমদারের মতো মানে ব্যর্থ যারা আছে, দেশ থেকে পালিয়ে আসছে, এরা এখন লাইমলাইটে থাকার চেষ্টা। বাস থেরাপির মাধ্যমে এবার শুরু হয়েছে ঢাকার 0 পয়েন্টে আওয়ামী লীগের গণজামায়াত। গতকালকে রাত থেকেই বাস থেরাপি শুরু হয়েছে এবং এই বাস থেরাপির উপর ভিত্তি করে ইতিমধ্যে ঢাকার গণজামায়াতে যারা দুষ্কৃতিকারী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে চেয়েছিল, তাদের মধ্যে সরকার ইতিমধ্যে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের ছবিকে অপমান করার অপরাধে 10 জনের অধিককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, শুধু ট্রাম্পের ছবি সহ ফেস্টুন ছাপানোর কারণে। আপনারা জানেন যে বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টির জন্য 0 পয়েন্টে শেখ হাসিনা তাদের লোকদেরকে আসার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি সেখানে ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করতে বলেছিলেন। দুর্ভাগ্য আওয়ামী লীগের যে আওয়ামী লীগ এখন আর নিজের ছবি ব্যবহার করতে পারে না, দুর্ভাগ্য আওয়ামী লীগের যে আওয়ামী লীগ এখন আর নিজে কোনো রাজনীতি করতে পারে না, দুর্ভাগ্য আওয়ামী লীগের যে আওয়ামী লীগ এতদিন বলেছে আমরা বিদেশ নির্ভর নই, তাদেরকে এখন প্রতিটা নিয়ত তাদের এই কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে বিদেশ নির্ভর হয়ে, এজেন্ট নিয়োগ করে, দেশ বিদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু এই দেশের জনগণ স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে, একদম শেখ হাসিনা বা শেখ হাসিনার নাম নিয়ে বা শেখ হাসিনার নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কোনো নেতাকর্মী যদি মিছিল কিংবা কোনো ধরনের টুটা শব্দ করে, তাহলে একদম পুঁতে ফেলবে। এই দেশের জনগণ তাদেরকে থেরাপি দেওয়ার জন্য ইতিমধ্যেই গ্রিন কালারের বাস প্রস্তুত রেখেছে, আইক্যালা বাস প্রস্তুত রেখেছে, এবং সেই বাসের যে গতি, সেই গতি নেওয়ার মতো একটা কর্মী আওয়ামী লীগে এখন আর জীবিত নেই, কিংবা তারা ফুসফাস করে ওঠার মতো কোনো শক্তি সামর্থ্য তাদের নেই। তাহলে গত 2 দিন পর্যন্ত শুধু ফেসবুক লিগিং হয়েছে, ফেসবুকে সারাক্ষণ প্রচারণা চালাচ্ছে। কত বড় ভণ্ড এবং জাহেলদের দল হলে মিথ্যা ভিডিও ছাড়তে পারে। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মিছিল বা আওয়ামী লীগের মিছিল, শেখ হাসিনাকে সম্মান করে তাদের মিছিল, সেই মিছিলের ছবি এবং ভিডিওগুলো কাট করে পোস্ট করছে আওয়ামী লীগের পেজ থেকে, যে এখন ঢাকা শহরের অলিতে গলিতে মানুষ, অমুক জায়গায় মানুষ, তমুক জায়গায় মানুষ, এরপরে খোঁজ নিয়ে দেখা যায় মানুষ নাই। পদ্মা সেতুতে মানুষ আর মানুষ, সেখানে নাকি বাস আর বাস, পদ্মা সেতুতে রিক্সাও নাই, মানুষও নাই, বাসও নাই, কিচ্ছু নাই। মানে এক বাক্যে একটা এমন দেউলিয়াপূর্ণ দলে পরিণত হয়েছে যেই দলটির কোনো জায়গায় কোনো অস্তিত্ব বলতে নাই। আমি আবারও বলছি, বাংলাদেশে আজকের যেই সমাবেশ করার নিয়ত করেছিল আওয়ামী লীগ, সেই সমাবেশের একটা কর্মী এখন নাই,
একটা কর্মী নাই, এবং 3টার সময় আপনি গুনেও পাবেন না যে ওদের আদতে কয়জন মানুষ এখানে এসেছে, আসবেই না। ওরা থাকবে শুধু ফেসবুক এবং গুজব লীগের মধ্যে সীমাবদ্ধ। ওরা চেয়েছিল একটি অপকর্ম করবে, ট্রাম্পের ছবি ব্যবহার করবে, কিন্তু আমি এই দেশের সরকারকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের ছবির প্রতি সম্মান জানিয়ে, যে ছবিকে যাতে আওয়ামী লীগ অপমান করতে না পারে, কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করতে না পারে, এটা আমাদের দায়িত্ব। সে কারণে আমরা ছবিগুলো যেখানেই পাচ্ছি নিরাপদে রাখার ব্যবস্থা করছি এবং ওদেরকে একেবারে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য শ্রীঘরে পাঠানো হচ্ছে। সবচেয়ে নিরাপদ জায়গা বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সেটা হচ্ছে শ্রীঘর, মানে জেলখানা। এই জেলখানায় ইতিমধ্যেই তাদের নেতাকর্মীদেরকে যারাই একটু ভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হতে চেয়েছে তাদেরকে কিন্তু ভরে দেওয়া হয়েছে একদম। এবং আমি বিশ্বাস করি আজকে সারাদিন ভরে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় ভরে দেওয়া হবে, একদম ভরে দেওয়া হবে, এমনভাবে ভরে দিবে যে সারা দেশের জনগণ যেভাবে এই ট্রিটমেন্ট করবে সেই ট্রিটমেন্ট মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের মনে থাকবে, স্মরণে থাকবে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কেউ সুযোগ দেখাতে যাবা না। যারা এই সুযোগ দেখাতে যাবা খুনি হাসিনার পক্ষে, তাদেরকে চিরদিনের জন্য এই বাংলাদেশের নাম ঠিকানা মুখস্থ এখান থেকে ভুলিয়ে দিয়ে দেওয়া হবে। আপনারা স্পষ্ট করে জানেন যে এই খুনি হাসিনা নিজে পালিয়েছে দেশ থেকে। কতটা মানে বিবেক শূন্য মানুষ যে নিজে পালিয়েছে দেশ থেকে, সেই লোক এখন বাংলাদেশের মানুষকে বলছে রাস্তা থেকে পালাবা না, সবাইকে নির্দেশ দিচ্ছে কেউ পালাবা না। কাকে বলছে? সাধারণ জনগণকে। কে বলছে? শেখ হাসিনা বলছে। আর শেখ হাসিনা নিজে পালিয়ে পাশের একটি রাষ্ট্রে উঠে বসে আছে। নিশ্চয়ই আপনারা জানেন যে সেটা কতটা ভয়ানক পরিকল্পনা। সে ওখানে বসে আটছেন নিচ্ছেন, এখন ওখানে বসে বাথরুমে বসেও কল দেয়, ড্রয়িং রুমে বলে কল দেয়, ডাইনিং এ বসে কল দেয়, ভাত খাওয়ার সময় কল দেয়, সেগুলো আবার রেকর্ড করে প্রচার করে। আবার প্রচার করে যখন একটু বাস খায়, যেমন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বানানো ওদের এই অডিও, এটা যখন প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের, তখনই সারা বিশ্বে সি শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই এইখানের আমেরিকান এম্বাসি থেকে শুরু করে আপনারা তো নিশ্চয়ই জানেন, সরকার যেই পরিবর্তন হোক বা না হোক, এম্বাসিগুলো থেকে কিন্তু রিপোর্ট যায়। এই রিপোর্টগুলো ওই সব দেশে চলে যাচ্ছে, ট্রাম্পের কাছে চলে যাচ্ছে। এবং একটা ক্ষুদ্র মানসিকতার নেত্রী হলেই ভিন্ন দেশের একজন প্রেসিডেন্ট যে আগামী দিনে বসবেন, যে নির্বাচিত হয়েছেন, তার ছবি ব্যবহার করে তারপরে রাজনীতি করতে হচ্ছে। তার মানে আওয়ামী লীগের কোনো বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই। এই নালা নর্দমার সংগঠনের কর্মীদেরকে আপনারা আজকে যেখানে পাবেন সেখানেই মাশাআল্লাহ বলে একদম ভরে দিবেন। এবং ভরেটা দিবেন এমন ভাবে যাতে সবসময়ের জন্য ওই যে গতকালকের মিছিলগুলো ছিল না বিভিন্ন ধরনের, সেই মিছিলের আলোকে ভরে দিবেন। এবং মিছিলগুলো ওই প্র্যাকটিস করার সময় আবার মিছিলগুলো উচ্চারণ করবেন, যাতে করে ওদের ভিতরেও মুখস্থ হয় কেন লাল। হ্যাঁ, এই লাল হওয়ার কারণগুলো আপনারা বর্ণনা করে দিবেন। আর সর্বোপরি যে কাজটা সেটা হচ্ছে শ্রীঘরে পৌঁছে দিবেন। আজকে বাংলাদেশের কোথাও কোনো মায়ের পুত যদি থেকে থাকিস আওয়ামী লীগের, পারলে বুকে আওয়ামী লীগ ধারণ করে রাস্তায় আয়। যদি কোনো মায়ের সন্তান থেকে থাকিস তাহলে রাস্তায় বের হয়ে পারলে তোর শেখ হাসিনার নামে একটা মিছিল দে, কিংবা তোর ওই যে বিভিন্ন দেশের বাপ দাদাদের নাম নিয়ে পারলে একটা মিছিল দে। ঘৃণা হয় না তোদের? লজ্জা হয় না তোদের? বাংলাদেশকে স্বাধীনতাকে বিক্রি করে দেশ থেকে পালিয়ে গিয়ে এখন নেতাদেরকে বলছে তোমরা সবাই আসবা, কিচ্ছু হবে না। বলছে পুলিশ কিছু বলবে না, সেনাবাহিনী কিছু বলবে না। কি বলবে আর কি বলবে না সেটা তোরা দেখার অপেক্ষায় থাক। গত 16 বছর পর্যন্ত তোরা পুলিশ ব্যবহার করে নেতাকর্মীদেরকে জুলুম করে অত্যাচার করে সেই গুলির সামনে সাধারণ নাগরিক দাঁড়িয়ে থেকে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। 2000 মানুষ হত্যা করার মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল, আরো মারতে চেয়েছিল, কিন্তু এই দেশের জনগণ সেটা হতে দেয়নি। অতএব তোমরা মনে মনে ভাবছো এখানে বসে তাফালিং করবা, সেই সুযোগ বাংলাদেশের জনগণ দিবে না। নাই তো, টোটাল 0.0 হয়ে গিয়েছে, শূন্য। সমস্ত 0 পয়েন্টের প্রোগ্রাম আওয়ামী লীগের লোকজন, ছাত্র জনতা গতকালকের রাতের মধ্যে সেখানে সমগ্র আশেপাশের জায়গাগুলোতে সাধারণ শিক্ষার্থী জনগণরা দখলে নিয়েছে এবং তারা বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা সেখানে দাঁড়িয়ে গিয়েছে। কেউ রাতে ঘুমায় নাই, কেউ এখন সকালে ঘুমাচ্ছে না, যে যার মতো জায়গা থেকে তিনি সেই কাজ চালিয়ে যাচ্ছেন। অতএব ওই ধান্দাবাজের জায়গা এই বাংলাদেশে হবে না। দেশবাসী ঐক্যবদ্ধ থাকুন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকুন। ওরা যেটা করবে সেটা হচ্ছে গুজব ছাড়বেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান আজকে একটা অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। বক্তব্যটা হচ্ছে এরকম: ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চায়। কেন এই কথাটা বললেন? এই কথাটা বলার একটা কারণ আছে দর্শক। আমি গেস করি হয়তো সেনাপ্রধান কোন অর্থে বলেছেন যাই না, তবে বর্তমান সময়ের প্রেক্ষিতে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রেক্ষিত, আঞ্চলিক প্রেক্ষিত এবং আন্তর্জাতিক প্রেক্ষিত। দর্শক, এই কথাটা বলার আগে আমরা একটু দেখি যে জেনারেল ওয়াকরুজ্জামান কোথায় গিয়েছিলেন এবং কেন এই কথা বললেন, কি বললেন। সব ধর্ম, ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। তিনি বলছেন অন্য যেসব ধর্ম আছে, সব ধর্ম, জাতি ও গোষ্ঠী সবাই মিলে সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে। এখানে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে, দেশ ও জাতির উন্নতি করতে চাই। শুক্রবার বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন চিবরদান উৎসব এবং জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কথা বলছেন। সেনাপ্রধান আর একটা ঘটনা দেখে খুবই অবাক হয়েছেন এবং সেই বক্তব্যটি তিনি আজকে দিয়েছেন। সেটা কি? যখন আজান হচ্ছিল তখন তারাই বললেন যে কিছুক্ষণ পরে শুরু করি, আজানটা শেষ হয়ে যাক। তিনি বলছেন এই যে ধর্মীয় বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, ধর্মীয় সম্প্রীতি, মহত্ববোধ দেখিয়েছেন, এটা অতুলনীয়। অর্থাৎ যখন আজান হচ্ছিল তখন ওই যে বৌদ্ধের ধর্মাবলম্বী তাদের এটা বলছে ঠিক আছে আমরা অনুষ্ঠানটা একটু পরে শুরু করি,
আজানটা শেষ হয়ে যাক। এটাকে বলছেন যে তার মানে ওই আজানের প্রতি বৌদ্ধ ধর্মের যারা ছিলেন তারা একটা সম্মান জানাতেন। সেজন্য বলছেন যে এই যে ধর্মীয় বোঝাপড়া, ধর্মীয় সম্প্রীতি, মমত্ববোধ দেখিয়েছেন, এটা অতুলনীয়। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা উৎসব পালনে সেখানে সমবেত হয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা দেখতে চাই এভাবে প্রতিনিয়ত প্রতি সময় আমরা আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করবেন, সুখে শান্তিতে থাকবেন, এই জন্য যা কিছু করতে হয় আমরা সেটা করব। এর আগে দুর্গাপূজাতেও আমরা নিরাপত্তা দিয়েছি, খুব সুন্দরভাবে তা উদযাপন করা হয়েছে, এই জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যখনই যে ধরনের সাহায্য সহযোগিতা চাইবেন আমরা সেটা প্রদান করব। তারপর তিনি আরো অনেকগুলো কথা বলেছেন, আমি সেই কথা না দিয়ে এবার আসি কেন এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে, সম্প্রতি প্রথম যেটা মানে একেবারে সর্বশেষ যেটা সবচেয়ে একটা বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে হঠাৎ করে মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প বললেন যে বাংলাদেশে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে এবং দলবদ্ধভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। তিনি বলছেন যে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এটা হতে পারতো না। কতখানি একটা ভুল ধারণার উপর ভিত্তি করে তিনি এই কথা বলছেন। এটা বলার পেছনে কারণটা কি? ট্রাম্পকে কি বাংলাদেশের এম্বাসি ফিট করেছে, বলেছে? বাংলাদেশে যে মার্কিন দূতাবাস না, বলেনি। তাহলে যেহেতু বাইডেন প্রশাসন এখনো ক্ষমতায় আছে, সুতরাং ট্রাম্প নির্ভর করেছে বিভিন্ন লবিস্ট গ্রুপ। আর লবিস্ট গ্রুপ কারা? লবিস্ট গ্রুপ হচ্ছে ভারত। ভারতীয় লবিস্ট গ্রুপ এরকম একটা বক্তব্য ফিট করেছে যে আপনি এই কথাটা বলেন, এক ঢিলে দুই পাখি। একদিকে হলো বাংলাদেশের উপরে চাপ তৈরি হবে, অন্যদিকে হলো যে আপনি হিন্দু ভোটগুলো পাবেন। এইরকম একটা ডুয়েল পলিসি করে ভারত তার মতন করে স্বার্থ উদ্ধার করেছে, আর ট্রাম্প এটা গিলেছে ভোট পাওয়ার আকাঙ্ক্ষায়। কিন্তু এটা তো একটা আন্তর্জাতিক একটা খবর হয়ে গেল এবং সাথে সাথে বাংলাদেশের পক্ষ থেকে এটা প্রতিবাদ করা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভারত মুস্কি মুস্কি হাসছে, কিন্তু ট্রাম্প যে তারপরেই ভারতের গণমাধ্যমগুলো সোচ্চার যে হ্যাঁ এইবার বাংলাদেশের খবর আছে। কেন খবর আছে? ওই যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে, আসলে হিন্দু নির্যাতনের অনেক ঘটনা আছে, মানে ঘটনা একটা প্রচার হয়েছে, সেটা বিবিসি ফ্যাক্ট চেকের মধ্য দিয়ে দেখিয়েছে যে এই সমস্তগুলি সব কাল্পনিক, সব মিথ্যা। কিন্তু বাংলাদেশে এই সংখ্যালঘুদেরকে সংগঠিত করা হচ্ছে গোপনে গোপনে, এটাও একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তো এই কারণেই জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্যটা গুরুত্বপূর্ণ, এই কারণে তিনি বিপদটা টের পাচ্ছেন। এই জন্যই আজকে তিনি গুরুত্ব সহকারে বলছেন যে ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এটা সম্ভবত এই ধরনের একটি চিন্তা চেতনা থেকে তিনি এই ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় ঐতিহ্য এবং দুর্গাপূজা যে ভালোভাবে হয়েছে এই কথাটা তিনি হাইলাইট করছেন। আবার বলছেন যে বৌদ্ধদের যে কঠিন চিবর দান অনুষ্ঠান। আজ ঢাকায় কি ঘটতে যাচ্ছে, এই আলাপটা গতকাল রাত থেকে বা সত্যি বলতে দুপুরের পর থেকেই আমাদের সামাজিক মাধ্যমে খুব সিরিয়াসলি আলোচিত হচ্ছে। উপলক্ষ আমরা এর মধ্যে জেনে গেছি, আওয়ামী লীগ আজ একটা জনসভা করতে চাইছে নূর হোসেন চত্বরে। 10 নভেম্বর নূর হোসেন শহীদ হয়েছিলেন। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, সেই অসাধারণ মানব পোস্টটা এবং কি অবিশ্বাস্যভাবে নূর হোসেন গুলিতে মারা গেলেন, অমর হয়ে গেলেন আমাদের ইতিহাসে। যুবলীগ কর্মী ছিলেন আমরা যতদূর জানি, সুতরাং এই মৃত্যুর সাথে আওয়ামী লীগের একরকম যোগাযোগ আছে। গণতন্ত্র মুক্তি পাওয়ার জন্য আওয়ামী লীগের একজন জীবন দিয়েছে, আরও কেউ কেউ দিয়েছে, কিন্তু এটাই আইকনিক হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। সেই দিন এখন সামনে রেখে আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নূর হোসেন চত্বরে তার নেতাকর্মীদেরকে, আমি প্রায় বলছি ইংরেজিতে কলোকেশন বলেন, একটা শব্দ বললে তার সাথে সবচেয়ে উপযুক্ত শব্দ হয়ে যায় আরেকটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের পান্ডাদেরকে তারা বলেছে একত্র হওয়ার জন্য, সমাবেশ করার জন্য নূর হোসেন চত্বরে। আমাদের মনে আছে নিশ্চয়ই এর আগেই শেখ হাসিনার যে ফোন কল তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন, তাতে এই সমাবেশে কিভাবে আসতে হবে ট্রাম্পের ছবি টবি নিয়ে, সো দ্যাট হামলা হলে সেটা ট্রাম্পের ওপরে হামলা হয়েছে বলে ট্রাম্পের কাছে পাঠিয়ে ডক্টর ইউনূসের সরকারের খবর করে দেবেন শেখ হাসিনা, এরকম ভিডিও এসেছিল, এমন তথ্য আমাদের সামনে এসেছিল। যাই হোক, তারা সমাবেশ করতে চাইছেন এবং তাদের ফেসবুকের অফিসিয়াল পেজ খুবই সরগরম হয়ে আছে, একটার পর একটা স্টেটাসে। আমি কয়েকটা একটু পড়তে চাই। সেটা হলো, বলছেন তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে যেতে বলছেন 10 তারিখ। সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান, কোনো রাজনৈতিক দলের বাধা দেয়া মানে মানবাধিকার লঙ্ঘন, আপনারা অবৈধ সরকারের আদেশ মানবেন না। ওদের স্টেটাসে যতবার বাধা লিখেছে, চন্দ্রবিন্দু লিখেছে, এই বাধা আসলে ভুল বানান। আওয়ামী লীগের আরেকটু লেখাপড়া জানা উচিত ছিল। এই বাধা মানে একটু টাই সামথিং, বেঁধে ফেলা দড়ি দিয়ে। বাধা দেওয়া মানে হলো অবস্টিকাল, এটা চন্দ্রবিন্দু ছাড়া হবে। প্রত্যেকবার তারা এটাই লিখেছেন। সাজিব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র, একসময় যুবরাজ ছিলেন, এখনও নিচে হয়তো যুবরাজ মনে করেন। উনি বলছেন 10 নভেম্বর হোক ইউনূসের ফ্যাসিস্ট স্বৈরশাসনের অবসানের শুরু। ইউনূসের ফ্যাসিস্ট কে বলছে? পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ
কেউ কেউ ফ্যাসিস্ট বলেন, আমি বলি না, তারপরও বলছি ফ্যাসিস্ট বা মাফিয়ার যে রেজিম ছিল তার সন্তান বলছেন 10 নভেম্বর থেকে শুরু করে দেবেন। নূর হোসেন চত্বরের নেতৃত্ব দেবে কে? আমি, আপনি, আমরা সবাই নূর হোসেন। খানিকটা নকল মনে হচ্ছে। আমাদের বলেছিল না নেতৃত্বের ক্ষেত্রে কে, তুমি কে, আমি কে, সমন্বয়ক। গার্মেন্ট কর্মীদেরকে আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য, মানে আপনারা আসুন, আপনাদের দাবি দাওয়া নিয়ে, মানে যত রকম মানুষকে জড়ো করা যায় সে চেষ্টা হচ্ছে। আদৌ কি তারা সেটা চাইছেন নাকি অন্য কোনো পরিকল্পনা আছে, সেটা নিয়েও কথা বলতে চাই। এটার প্রতিক্রিয়ায় যা হবার তাই হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জরুরিভাবে বসে তারা আহ্বান জানিয়েছেন, এবং আমি রাতের বেলা যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন দেখি নূর হোসেন চত্বর ছাত্র জনতার দখলে চলে গেছে। শুধু তারাই নন, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নূর হোসেন চত্বর অলমোস্ট দখল করে নিয়েছেন। আওয়ামী লীগ কি করতে পারবে না পারবে আমরা বুঝতে পারি, তবে একটা কথা খুব জরুরি, এটা মনে রাখা দরকার। আমাদেরকে কোনো ব্লাফ দেওয়া হচ্ছে? ক্রমাগত নূর হোসেন চত্বর বলে সবার ফোকাস বা মনোযোগ ওই জায়গায় রেখে আওয়ামী লীগ অন্য কোথাও কোনো ঝামেলাপূর্ণ কাজ করার চেষ্টা করবে। আমাদের সতর্ক থাকা দরকার। এজন্যই আসলে এই কাজগুলো ঠেকানো, এই কাজগুলোর বিরুদ্ধে দাঁড়ানো কোনোভাবেই জনগণের না, এগুলো রাষ্ট্রের কাজ, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী এই ব্যাপারগুলো ডিল করা দরকার। যদিও আমরা খুবই সন্দিহান যে এই কাজগুলো ঠিকঠাক মতো এখনো হয়ে উঠছে কিনা, গোয়েন্দা সংস্থাগুলো কি ঠিকঠাক মতো আমাদের বর্তমান সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা, তাকে সঠিক তথ্য দিচ্ছে কিনা। কারণ এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু মানুষ যারা এইসব ব্যাপারে খোঁজ খবর রাখেন তারা জানাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার অভিমুখে আসতে শুরু করেছেন। এই তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে। সুতরাং এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকা দরকার। শুধু সেটাই না, তারা রীতিমতো এখানে তারা কি নিয়মকানুন ফলো করতে হবে সেগুলো তারা জনগণকে বলার চেষ্টা করছেন। যেমন আমি একটু পড়ি, 10 নভেম্বর 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে আসবেন, পুলিশ র্যাব সেনাবাহিনীর বাধা আবার চন্দ্রবিন্দু দিয়ে কিভাবে ফাঁকি দেবেন। লিখছেন, দলবদ্ধভাবে নয়, আসবেন একা একা, বিভিন্ন রুট চেঞ্জ করে গুলিস্তান পৌঁছাবেন, সাথে মোবাইল থাকলেও সেই মোবাইলে কোনো ছবি, কোনো ওয়ালপেপার রাখবেন না যাতে আপনাকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারে। যদি কোনো বাধা আসে অবশ্যই কোনো রকম ভাঙচুর বা নাশকতার ফাঁদে পা দেবেন না। আওয়ামী লীগ সরকারি সম্পদ, দেশের মানুষের সম্পদ ধ্বংসের রাজনীতি করে না। একটা দেশকে ধ্বংস করে দিয়েছে, একটা দেশকে ভারতের উপনিবেশ বানিয়েছে, এখন আওয়ামী লীগ এগুলো বলছে। পৃথিবীটা বা বেঁচে থাকাটা আসলে, বাংলাদেশে অন্তত বেঁচে থাকা ইজ ফুল অফ ফান। সাধারণ মানুষের সাথে নেওয়ার জন্য প্রচারণা চালাবে, সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে যাবে, আওয়ামী লীগের লোকে পাবে কিনা সেটা পরের কথা। যাই হোক, তারা এক ধরনের চেষ্টা এবং রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা এগুলো বলছেন। এবং আমরা কিছুটা ওই যে বললাম, গুরুত্বপূর্ণ মানুষজন যারা এসবের অথেন্টিক সোর্সের খবর রাখেন, চেক করেন, তারা জানাচ্ছেন ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট দলে আওয়ামী লীগের লোকজন ঢাকার দিকে আসছেন। আওয়ামী লীগের এই যে কাজ করছে এটার তাতে মতলবটা কি? আমি এই ঘটনাকে আন্ডার এস্টিমেট করার দরকার আছে বলে মনে করি, কিন্তু ওভার এস্টিমেটও যাতে না করি। আওয়ামী লীগ অনেক বড় কিছু করার সক্ষমতা বাংলাদেশে রাখে না। তারা আসবে এবং এসে তারা এখানে কিছু একটা ঘটানোর চেষ্টা করবে, এটা ইম্পসিবল বড় স্কেলে। কারণ একটা মানুষ যখন নামে, যেমন আমরা এই গণ অভ্যুত্থানের সময় মানুষ নেমেছিল, গণ অভ্যুত্থানের সময় মানুষ তার জায়গা থেকে কথা বলেছে, মাঠে নেমেছে, বুলেটে সামনে বুক পেতে দিয়েছে, একটাই মরে বাকিটি যায় না। পুলিশ বলেছিল না কেন? কারণ মানুষ যখন একটা আদর্শের জন্য লড়াই করে, আদর্শের জন্য মানুষ জীবন দিতে পারে, দেয়। ইতিহাসে বিভিন্ন সময় হয়েছে, এমনকি সে আদর্শ ভ্রান্ত হতে পারে। ভ্রান্ত আদর্শের জন্য মানুষের শত শত হাজার হাজার মানুষের জীবন দেওয়ার ইতিহাস সারা পৃথিবীতেই আছে। কিন্তু কিছু লোক ডাকাতি করতে চায়, তার জন্য এসে হাসতে হাসতে জীবন দিবে। মানে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যদি আসতে চায়, তাদের ভাষ্য মতে ফ্যাসিস্ট ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে ফেলে দিতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় আসতে চায়। কেন? ডাকাতের দল ক্ষমতায় আসতে চায় ডাকাতি করতে। রাস্তায় বা মানুষের ঘরে ঘরে গিয়ে ডাকাতির যে ঝুঁকি আছে, যে ইনকাম আছে, সেটা স্টেটের পাওয়ার যদি নিয়ে নেওয়া যায়, সেই ডাকাতি বা চুরি, ক্লেপ্টোক্রেসি, আপনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চুরি ডাকাতি সেফ এবং অঙ্ক অকল্পনীয়। যেখানে শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, নিজে বলেন। সো ডাকাতরা খুব মোটিভেশন নিয়ে রাস্তায় আসবে, নেমে বহু কিছু ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবে। নো, আই এম সরি, আওয়ামী লীগের ডাকাত পান্ডারা অনেক কিছু করতে পারবে না। তবে যে কারণে বলছি যেন ওদেরকে ওভার এস্টিমেট করার দরকার নেই, কিন্তু আন্ডার এস্টিমেট কেন করবো না? তারা বিভিন্ন জায়গায় কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করতে পারে, করতেই পারে, তার সংঘর্ষে জড়ানোর চেষ্টা করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যারা মাঠে থাকবেন, ছাত্র জনতার যারা মাঠে থাকবেন। এটার কারণ হচ্ছে এই যাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে, এর মধ্যে তাদের পেইড লোক, ওরাও কোনো আদর্শের জন্য টাকা পাবেন এবং এর মধ্যে আওয়ামী লীগের টাকা আছে, এর মধ্যে ভারতীয় এজেন্ট থাকার সমূহ সম্ভাবনা আছে। ভারত যেইভাবে এখন বাংলাদেশের বিরুদ্ধে লেগে আছে এখনও, এবং সম্প্রতি
ট্রাম্পের নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে তাদের যে মোরাল বুস্টিং হয়েছে, সেসব মিলে ভারতও মাঠে যথেষ্ট থাকার সম্ভাবনা আছে এবং তারা কিছু কেওস তৈরি করার চেষ্টা করবে এই দিনকে সামনে রেখে। সেই কারণে এটাকে যেন আমরা আন্ডার এস্টিমেট না করি। আর একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে যতটা সম্ভব রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এদেরকে হ্যান্ডেল করা, ট্যাকল করা, এটা সবচেয়ে জরুরি। কারণ যখনই আমাদের ছাত্র জনতা এরকম একটা পরিস্থিতিতে মাঠে আছে, তারা নেমেছেন, নূর হোসেন চত্বর দখল করেছেন, এবং আমি আবারও বলছি এটা একটা ব্লাফ হতে পারে। আরও বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় বাহিনীকে নজরদারি করতে হবে এবং সতর্ক থাকতে হবে। কিন্তু এইরকম নামিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষ তৈরি করে দিতে পারা আওয়ামী লীগের জন্য খুব ভালো। কারণ বাংলাদেশে যখনই এই ছাত্ররা বা সাধারণ জনগণ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মাঠে থাকবে, তাদের সাথে সংঘর্ষে জড়াবে, তখন খুব স্বাভাবিকভাবেই এই মেসেজ যাবে টু দ্য ওয়ার্ল্ড যে বাংলাদেশে যে সরকার আছে তারা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট না, এখনও তারা মব তৈরি করছে। এটা ইনফ্যাক্ট তাদের ন্যারেটিভকে অ্যাস্টাবলিশ করতে সাহায্য করবে। সুতরাং আবারও বলছি, যতটা সম্ভব, যত বেশি সম্ভব, যতভাবে সম্ভব রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, যারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তাদেরকে মাঠে রাখা দরকার। আর ওদের এই ডাক নিয়ে খুব বেশি আমরা যাতে দৌড়ঝাঁপ না করি, কারণ নাহলে ওরা মাঝে মাঝে এরকম ডাক দেবে, আসবে না হয়তো, কিন্তু এটা নিয়ে আমাদের সাজ রব হবে, আমরা বারবার এরকম করে দৌড়ঝাঁপ করতে থাকবে, এটা দেখতে তাদের ভালো লাগবে। এটাও যাতে আমরা অত বেশি না করি। আর বটম লাইন যেটা, আওয়ামী লীগ তার নিজের নেতাকর্মীদের জীবনে ঝুঁকি তৈরি করছে। উনি তো পালিয়েছেন, শেখ হাসিনা পালায় না, লেজ গুটিয়ে পালিয়েছেন বোনকে নিয়ে, তার সন্তানরা তো বাইরে আছেই, এবং অনেকেই পালিয়েছেন। মধ্য থেকে নিম্ন পর্যায়ের আওয়ামী পান্ডারা পালাতে পারে নাই। ধীরে সুস্থে হয়তো মাথা নিচু রেখে ক্ষমা চাওয়ার ঢঙ্গে যদি জীবনযাপন করতো, আস্তে আস্তে সমাজের মূল স্রোতে তারা মিশেও যেতে পারতো। কিন্তু এই সব কর্মকাণ্ড করে এই মানুষগুলোর জীবনে ঝুঁকি তৈরি করছে, এটা তারা খেয়াল করছে না। জাস্ট কিছু পেটি উদ্দেশ্য। আবারও বলছি, এটা কোনোভাবেই না এটা দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে ফেলে দেওয়া যাবে। কিছু ঝামেলা করা, ডিস্টেবিলাইজ করা। আমি অনেক দিন আগে একটা কথা বলেছিলাম, প্রথম 91 সালে অপ্রত্যাশিত হারের পর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। উনি একজন সাইকোপ্যাথ। এই সাইকোপ্যাথ অনিবার্যভাবেই ডক্টর ইউনূসকে একদিনের জন্য, এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবেন না, এই পণ তার করারই কথা। সেটাই করছেন। সুতরাং শান্তিতে থাকতে দেবেন না, আসতে পারবেন না জানেন, কিন্তু শান্তিতে থাকতে দেবেন না, এই কাজ করবেন। কিন্তু এটা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ঝুঁকি তৈরি করছেন একই সাথে, which is very important। এই দলটার উপরে মানুষের যাদের কিছুটা ছাড় ছিল, কিছুটা ভিন্নভাবে ভাবার কথা ছিল, ওই প্রত্যেকটা মানুষের মতো শেষ করে দিচ্ছেন। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাও, এই রব আরও শক্তভাবে ক্রমাগত উঠতে থাকবে। উনি ফোনে যেসব কথা বলেন, উনি যেসব কর্মসূচি আমাদের সামনে তার হয়ে এখানে বলা হচ্ছে, কর্মসূচি আয়োজন করা হচ্ছে, এগুলো প্রত্যেকটা আওয়ামী লীগের উপরে আরও রাষ্ট্র এবং জনগণকে মারমুখী হয়ে ওঠার জন্য উস্কানি দেন, নিষিদ্ধ করে দেওয়ার উস্কানি দেন। আখেরে আওয়ামী লীগ হারবে, আওয়ামী লীগ আরও ক্ষতিগ্রস্ত হবে। যেটা হয়, শেখ হাসিনা মনে করেছিলেন তার এত বুদ্ধি, তার এত চারদিকে যোগাযোগ আছে, উনি 41 পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এবং কেউ আমরা বলতে শুনতাম, তারা শেখ হাসিনার উপর এতটাই আস্থা বিশ্বাস এনেছিলেন যে উনি পারেন, উনি সব ম্যানেজ করতে পারেন। আমার মনে আছে 2022 সালে র্যাবের সেকশনের পর বলেছেন উনি পারেন, এই ন্যারেটিভ শেষ হয়ে গেছে, উনি পতন হয়েছে। সুতরাং শেখ হাসিনা যা করেন সব ভালো না, সব সঠিক না। এই সার্বসাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে উনি ওনার দল ছিটে ফোটা যা ছিল ওটাকে আরও ধ্বংস করছেন। আরও এসব করুন প্লিজ, আমরা দেখি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।